দেশের সকল শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, শিক্ষার্থী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। শরণার্থীকালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবনযাপন করছেন, তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরুদায়িত্ব অর্পণ করেছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকা সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রে যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফেসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহ শেষ হল। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হইতে ব্যাহত হবে। রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়, বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী
ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে। তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে। আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছি এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে। সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী 2 জন উপদেষ্টার সহায়তায় একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাই বোনদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে। আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন। আমরা ইতিমধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেছি। তবে প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন। সেজন্য সকলকে ধৈর্য ধরার অনুরোধ করছি। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন কে এই বিশ্ববরণ্য লিজেন্ড প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। আসুন ওনার আংশিক বায়োগ্রাফি সম্পর্কে জেনে নিই। আংশিক কথাটা এর জন্য বললাম কেননা উনি ওনার কর্মজীবনে আপাদমস্তক এতটাই সম্মান অর্জন করেছেন যে, এবং এতটাই ওনার সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে যে ওনার সম্পর্কে যদি আমি বিস্তারিত বা পূর্ণ বায়োগ্রাফি বলতে যাই তাহলে আমার এই ভিডিওটি অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে, যেটা আপনাদের জন্য শোভনীয় হবে না, অত ধৈর্য থাকবে না। তো যাই হোক, যার জন্য আমি আংশিক বলবো। সারা ওয়ার্ল্ডে যতগুলো লিজেন্ড ব্যক্তি রয়েছেন, তাও সেটা আপার লেভেলের লিজেন্ড যারা, তাদের মধ্যে যদি 10 জনকে কাউন্ট করা হয়, তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তাদের মধ্যে অন্যতম একজন। সুতরাং একজন বাঙালি হিসাবে আমি রীতিমতো গর্ববোধ করি ওনাকে নিয়ে, ওনার পরিচয় দিতে। কেননা সারা বিশ্বে ওনার সম্মান এবং সুখ্যাতি বা পরিচিতি দিয়ে সারা বিশ্বের কাছে পুরো বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করতেছে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া এবং বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। আসলে ওনার সম্মান বর্তমানে আমি যদি বলতে চাই তাহলে সেটা বলতে হবে যে একেবারে সফলতার স্বর্ণশিখরে পৌঁছেছে, এতে কোনো সন্দেহ নেই। ওনার পরিচিতি এতটাই বিস্তৃত। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। তবে তার একটা কথা বলে নিই, আমাদের সমাজে এমন অসংখ্য লোক রয়েছেন যাদের ভালো কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, মাশাআল্লাহ সমালোচনার যোগ্যতাটা খুব বেশি। তো ওই সকল ব্যক্তিদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি। ওনাদের জানা উচিত যে কে এই প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, এবং যারা ওনাকে প্রচণ্ড ভালোবাসেন, ওনার সম্পর্কে অনেক কিছু না জেনেও মোটামুটি যতটুকু জানেন তার উপর ভিত্তি দিয়ে ভালোবাসেন, তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটি। তাদেরও জানা উচিত যে আসলে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ওনার যোগ্যতা সম্পর্কে, ওনার পরিচিতি সম্পর্কে। তো আসলে এই 2 শ্রেণীর ব্যক্তির জন্য মূলত আমার আজকের ভিডিওটি। তো যাই হোক, প্রথমে আমি আসি যে ওনার উপর যে তকমাটা সবচেয়ে বেশি লাগানো হয়, যে শব্দটি ওনাকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে এবং যেই শব্দটি ওনার উপর ইউজ করে ওনাকে ওনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেন এক শ্রেণীর অপশক্তি, আমি সেই শব্দটা দিয়ে শুরু করতে চাচ্ছি। অর্থাৎ ওনাকে অধিকাংশ লোকের না বুঝে সুদখোর, ঘুষখোর, মানে এই সুদখোর শব্দটা এবং সুদী ব্যবসায়ী, এই কথাটা বলে সবচেয়ে বেশি আখ্যায়িত করেন। তো ওই শ্রেণীর ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আপনারা সম্প্রতি শুনেছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মুখ থেকে, শুধু সম্প্রতি না, উনি এর আগে অনেকবার বলেছেন, এটা ব্যাখ্যা করেছেন যে ওনাকে যে তকমাটা লাগানো হয় বা ওনার উপর যে কালিমা লেপনটা করা হয় যে সুদখোর বা সুদী ব্যবসায়ী হিসেবে, সেটা সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দেন যে আমি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম এই দুটোর প্রতিষ্ঠিত আমার দ্বারা, অর্থাৎ আমার দ্বারা সৃষ্টি, সেটা ঠিক আছে, কিন্তু এটার মালিকানা আমি কখনোই দাবি করি নাই, এবং এটার মালিকানা আমি নাও, কাগজপত্রও না,
কোনো ক্ষেত্রেই না। এমনকি উক্ত প্রতিষ্ঠানগুলোর একটা শেয়ার পর্যন্ত আমার নেই। আমি শুধুমাত্র উক্ত প্রতিষ্ঠানের, সেটা গ্রামীণ ব্যাংকের, সেখান থেকে আমি জাস্ট শুধুমাত্র এর একজন কর্মচারী মাত্র, যেখান থেকে সামান্য $300 বেতনভুক্ত কর্মচারী আমি। এর বেশি কিছু আমার নেই এটার মধ্যে। এমনকি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে আত্মীয় স্বজন পরিবারবর্গ রয়েছেন, তাদের কারো পর্যন্ত সেখানে অংশীদারিত্ব নেই, মালিকানা দাবি করার কিছু নেই। কেননা আমরা সবাই জানি যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম, এই দুটো প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ ওনার দ্বারা গোড়াপত্তন হয়েছিল। কিন্তু উনি তার একটারও মালিকানাধীন দাবি করেন না। এমনকি কাগজপত্র ওনার কোনো মালিকানাধীন কোনো তথ্যাদি কোনো প্রমাণিত পাওয়া যায় না, বা আজও পর্যন্ত পাওয়া যায়নি। কেননা উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বলেন যে আমি উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি, আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমি উক্ত প্রতিষ্ঠানের মালিক নই। উক্ত প্রতিষ্ঠানের মালিক সম্পূর্ণ গ্রামের হতদরিদ্র মানুষগুলো, তারা সবাই হচ্ছে উক্ত ব্যাংকের মালিক, উক্ত দুটি প্রতিষ্ঠানের মালিক। তো যার জন্য উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বলে যে আমাকে যদি কেউ সুদী ব্যবসায়ী বলা হয় বা আমি একজন সুদখোর বলা হয়, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে কথাটা বলেন, যেহেতু ওনার বুকে সেই সৎ সাহস রয়েছে। এমনকি এটা কোনো আজ পর্যন্ত থেকে তথ্যাদি বা এমন কোনো প্রমাণিত পাননি যে উনি এটার মালিকানাধীন দাবি উনি উক্ত প্রতিষ্ঠানের মালিক, কিংবা ওনার কোনো পরিবারের কোনো অন্য কোনো সদস্য কোনো উক্ত প্রতিষ্ঠানের মালিক, তাও না। পুরো প্রতিষ্ঠানগুলোর, অর্থাৎ গ্রামীণ ব্যাংক বলেন বা টেলিকম বলেন, এটার 25% সুবিধা ভোগ করে সরকার, আর বাকি সব হচ্ছে সম্পূর্ণ হতদরিদ্র, যে যারা দরিদ্র লোকগুলো রয়েছেন, যারা উক্ত ব্যাংকের সবাই শেয়ার হোল্ডার বা মালিক যাই বলি না কেন, তারা সেটা সুবিধা ভোগ করেন। আর সেক্ষেত্রে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বলেন যে হ্যাঁ, আমি উক্ত ব্যাংকে শুধুমাত্র একজন বেতনভুক্ত কর্মচারী মাত্র, অর্থাৎ সামান্য $300 বিনিময়ে আমি সেখানে চাকরি করি। এটি হচ্ছে তার জাস্ট ওইখান থেকে যে পাওয়া যে অর্থ, এই $300, এটাই। এখন তারপরেও আমাদের এক শ্রেণীর আমাদের দেশের লোকেরা বা কিছু ব্যক্তি আছেন, ওনাকে এই সুদখোর ঘুষখোর এইগুলো বলে যথেষ্ট ওনাকে হেনস্থ করার চেষ্টা করেন, ওনার মানকে ছোট করার চেষ্টা করেন। আমাদের দেশের এক শ্রেণীর যে সকল লোকেরা আসলে বুঝতে পারেন না ওনার সম্পর্কে বা ওনার এই কাজের গঠন সম্পর্কে যারা না জানে, তারা এই ধরনের মন্তব্য করে থাকে। আসলে ওনার এই বিজনেসের মূল তথ্যটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে যেটাকে বলা হয় আপনার এই মাইক্রো ফাইন্যান্স। তো মাইক্রো ফাইন্যান্স মূল তথ্যটা হচ্ছে এমন যে, যেটাকে আসলে আপনার যদি আমি অন্যভাবে বলতে যাই, অর্থাৎ উক্ত তথ্যটির মূল সারমর্ম হচ্ছে বা এটার মূল ভিত্তি হচ্ছে যে এটার কোনো মালিকানা কেউ দাবি করতে পারবে না। এমনকি এটা হচ্ছে আপনার নন প্রফিটেবল বিজনেস, বা যেটাকে আপনার বলা হয় সোশ্যাল বিজনেস বা আপনার সামাজিক ব্যবসা, এটা বলা যায় আর কি, যেটাকে বলা হয় কি অলাভজনক ব্যবসা আর কি। এটা সেই সূত্রের উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত, যার জন্য ওনাকে আসলে এই শান্তির নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। অত্যন্ত বিচার বিশ্লেষণ করে ওনারা দিয়েছেন। তো যাই হোক, এই হচ্ছে আপনার মূলত এই দুই বিজনেসের মূল তথ্য। আর আপনার এই বিশেষ করে গ্রামীণ টেলিকম উক্ত প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি জর্জ সরোস এবং টেলিনরদেরকে নিয়ে এসেছিলেন উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। এমনকি তাদের কাছ থেকে বিশেষ অনুদান নিয়ে আসে, বা বিশ্বের অন্যান্য ওনার যত রকম শুভাকাঙ্ক্ষী বা বন্ধু মহল রয়েছে, যারা খুব আপার লেভেলের ধনী ব্যক্তি, তাদের কাছ থেকে অনুদান নিয়ে এসে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং এই টেলিকম প্রতিষ্ঠা করেছেন। সুতরাং উনি বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ভূমিকা পালন করেছেন। সেই ভূমিকা পালন করার পর তারপর অসংখ্য হাজার হাজার ব্যক্তিদের এখানে কর্মসংস্থান হয়েছে। অথচ সেই ব্যক্তিটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা অবদান রাখার পরও ওনাকে নিয়ে নানান রকম গুঞ্জন, নানান রকম উৎসাহ রটনার চেষ্টা করে এক শ্রেণীর অপশক্তিরা, যাদের আসলে ভালো কিছু সহ্য হয় না কখনই, যারা সর্বদা আসলে সমালোচনা করতে পছন্দ করে। আমি তো আগেই বলেছি, আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে যাদের যোগ্যতা থাকুক আর না থাকুক, সমালোচনার যোগ্যতা সবচেয়ে বেশি। তো ওই শ্রেণীর ব্যক্তিরাই সবচেয়ে বেশি ওনাকে অপমান, অপদস্থ বা হেয় করার চেষ্টা করেন। তাও হয়তো কেউ জেনে করেন, কেউ না জেনে করেন, অধিকাংশ না বুঝে করেন আর কি। কারণ আমরা হুজ্জতে বাঙালি, যেমন 10 জন যেটা বলে আমরা না বুঝে সেটার উপরই ঝাঁপিয়ে পড়ি। এটা হচ্ছে আমাদের চরিত্র। তো এই চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে উনি যদি উক্ত গ্রামীণ ব্যাংক বলেন এবং টেলিকম প্রতিষ্ঠান বলেন, এই দুটা থেকে যদি উনি 10 থেকে 15% যদি উনি শেয়ার হোল্ডার দাবি করতেন, কারো কোনো ক্ষমতা ছিল না তাকে এই দাবি থেকে রোধ করার, কারণ তার ওটা সেটা অধিকার ছিল তার। তারপর তিনি সেই ব্যাপারে একেবারে নিজেকে স্বচ্ছ রাখার জন্য তিনি সেখান থেকে কোনো অংশই নেননি। সেই ক্ষেত্রে যদি আপনার বলা হয় 0.01%, সেই ক্ষেত্রে ওনাকে বলা যায় যে তাও বলা যাবে না, যেহেতু উনি স্বচ্ছভাবে বলতেছেন যে এটার সাথে আমি কোনোভাবে জড়িত না, এই সুদী ব্যবসার সাথে আমি জাস্ট প্রতিষ্ঠিত করেছি মানুষের কল্যাণে, এতটুকুই। এই হচ্ছে মূল বিষয়টা আর কি। এবার আসুন ওনার সম্মাননা সম্পর্কে আমরা একটু জানি যে ওনার সম্মান আসলে কতটা আকাশচুম্বী। সারা ওয়ার্ল্ডে যদি আমরা আপনি জানি, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার 160টি ইউনিভার্সিটি রয়েছে এবং 160টি ইউনিভার্সিটিতেই প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের আপনার সেন্টার রয়েছে। এমনকি উক্ত সেন্টারগুলো সম্পূর্ণ তারা তাদের নিজের উদ্যোগে করেছে। এটা একটা বিশাল ব্যাপার।
সারা ওয়ার্ল্ডে একজন বাঙালি হিসাবে আসলে গর্ববোধ করার মতো যে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডের সুনামধন্য ইউনিভার্সিটিগুলো 160টি ইউনিভার্সিটিতে ওনার সেন্টার রয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, তারপরে বিশেষ করে ওনার যে আপনার মাইক্রো ফাইন্যান্স তথ্যটা, এই তথ্যের উপর ভিত্তি করে এবং আপনার যে কি বলবো আমি সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস, এটার উপর এই তথ্যের উপর ভিত্তি করেই ওই সেন্টারগুলো এখানে গড়ে উঠেছে। তারপর আরেকটা বিষয়, চমৎকার বিষয়, সবচেয়ে বেশি যেটা ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, সারা পৃথিবীর মধ্যে 12 জন ব্যক্তি আপনার যে সম্মাননাগুলি পেয়েছেন, তাদের মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তাদের মধ্যে অন্যতম। আমি বলতেছি 12 জনের মধ্যে অন্যতম। যেমন নাম্বার 1, আপনি যদি ওনাকে আমরা জানি যে নোবেল লরিয়েট প্রফেসর নামে ওনাকে আখ্যায়িত করেন। তারপরে ওনার যে সম্মাননাগুলো রয়েছেন তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নোবেল শান্তি পুরস্কার, যেটা উনি পেয়েছেন। তারপর আপনার আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। তারপর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। এই 3টা অ্যাওয়ার্ড সারা ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 12 জন পেয়েছেন, তার মধ্যে ডক্টর প্রফেসর ইউনূস সাহেব একজন। তারপর আসুন আমি অলিম্পিকের ব্যাপারে আসি। সারা পৃথিবীর মধ্যে আমরা জানি যে সবচেয়ে যদি প্রতিযোগিতা হয় তার মধ্যে সর্বোচ্চ সম্মানের প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক। সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা আমরা সবাই জানি, বিশ্বব্যাপী। যে অলিম্পিকের হোস্ট হওয়ার জন্য বা সেখানে অংশগ্রহণ করার জন্য পৃথিবীর অত্যন্ত ধনী শ্রেণীর লোকেরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে থাকেন এখানকার হোস্ট হওয়ার জন্য, সেখানে প্রবেশ করার, অংশ নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সেই অলিম্পিক গেমসের ওনাকে অত্যন্ত সম্মানের সাথে সেখানে প্রধান অতিথি হিসেবে ওনাকে সেখানে অংশগ্রহণ উনি করে থাকেন। এটা একটা বিশাল পাওয়া। আপনি পার্থক্যটা বুঝতে পারছেন, হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন হোস্ট হওয়ার জন্য, সেখানে ওনাকে সম্মানিতভাবে ওনাকে একজন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তারই যদি আমি প্রমাণ দিতে যাই তাহলে আমার 2020 সালে যেতে হবে। 2020 সালে জাপানে আপনার অলিম্পিক গেমস হয়েছিল। উক্ত অলিম্পিক গেমসের ওনাকে মশাল বাহক করা হয়েছিল প্রধান অতিথি হিসাবে। এটা পৃথিবীতে 2 জন ব্যক্তি এই অলিম্পিকের উপর যে সম্মাননা যেটাকে বলা হয়, যেটাকে অলিম্পিক রাউরেল বলা হয়, সেই জিনিসটা পৃথিবীর 2 জন ব্যক্তি পেয়েছেন, তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একজন। তারপর 2024 সালে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেটা হয়েছিল আপনার প্যারিসে। আচ্ছা, উক্ত প্যারিসে যে অলিম্পিক গেমসটা হয়েছিল, উক্ত অলিম্পিক গেমসের 3 জন আয়োজক ছিলেন, তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একজন। আরেকজন রয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো, উনিও একজন অংশীদার ছিলেন উক্ত অলিম্পিক গেমসে। তারপর আপনার 2026 সালে ইটালিতে আপনি যে অলিম্পিক গেমস হতে যাচ্ছে, তার জন্য আগে থেকে ওনাকে সেখানে বুক করার জন্য বা ওনাকে নেওয়ার জন্য রীতিমতো তদবির চলতেছে। তো বুঝতে পারছেন যে আসলে ওনার অবস্থানটা আসলে কোথায়। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, উনি চেয়েছিলেন বাংলাদেশে একটা বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন, যদিও বিগত সরকার ওনাকে সেটাকে ওনার অ্যাকসেপ্ট গ্রহণ করেনি। অথচ এই বিশ্ববিদ্যালয়টা যদি হতো বিশ্বমানের, এতে কারা সমৃদ্ধ হতো? উনি নিজে না আমরা? পুরো বাঙালি জাতি হতো। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি উক্ত বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার জন্য সারা ওয়ার্ল্ডের যতগুলো বিশ্ববিদ্যালয়ের যে সুনামধন্য প্রফেসরগুলো রয়েছেন তারা পর্যন্ত এখানে আসতেন যদি উনি দাওয়াত করতেন। এমনকি এটা উদ্বোধনী অনুষ্ঠানে যদি আপনার আমি বিল গেটসকে ইনভাইট করে, উনিও অত্যন্ত খুশির সাথে এখানে অংশগ্রহণ করতেন, আসতেন। তারপর প্রেসিডেন্ট আপনার যদি মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু আমেরিকান প্রেসিডেন্টকে যদি উনি আমন্ত্রণ জানাতেন, উনি পর্যন্ত আসতেন। উনি এতটাই ওনার অবস্থান এতটাই স্বর্ণশিখরে এবং খুব টপ লেভেলের একজন ব্যক্তি। এর জন্য আপনার পার্থ বলেছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান যেটা পার্থ বলেছিল একটা কথা, যে আমার ফোন আজকে সর্বোচ্চ জয়নাল আবেদিন যে বিএনপির চিফ হুইপ ছিলেন, ওনার পক্ষ থেকে ফোন আসবে, আর ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের ফোন আসলে হিলারি ক্লিনটন থেকে আসবে। অর্থাৎ বুঝতে হবে যে ওনার স্থানটা কোথায় এবং আমার স্থানটা কোথায়। আপনারা জানলে খুবই অবাক হয়ে যাবেন যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য সম্পর্কে জানলে। অর্থাৎ বর্তমান আপনার গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য হচ্ছে আপনার 9,30,000 কোটি টাকা। একবার চিন্তা করেছেন, সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, 9,30,000 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য, যা কখনোই কল্পনা করা যায় না যে এটা আসলে কতটা ঊর্ধ্বে চলে গেছে এটার বাজার মূল্যটা। আচ্ছা, এবার সর্বোপরি আমি ছোট্ট একটা কথা দিয়ে শেষ করবো। অর্থাৎ আমি এতক্ষণ ওনার সম্পর্কে এত প্রশংসা করলাম, এত কিছু বললাম। এক শ্রেণীর ব্যক্তিরা বলবে যে ভাই এত লেকচার দিলেন, আপনি বললেন যে উনি ওইখান থেকে কোনো সুবিধা ভোগ করেন না, অথচ উনি সারা ওয়ার্ল্ডে এভাবে ঘুরে বেড়াচ্ছেন, তারপরে উনি এত সুন্দর জীবনযাপন করতেছেন, তাহলে ওনার আয়ের উৎসটা কোথায়? এই প্রশ্নটা আসতেই পারে। কেননা উনি যে জীবনযাপন করতেছেন বা ওনার পরিবার আছে বা নিজের আছে, তাহলে যদি যেহেতু উনি সামান্য কিছু অর্থ নিয়ে থাকেন এখান থেকে, বর্ডার মানে সামান্য $300 উপরে উনি একজন নিজেকে চাকরিজীবী দাবি করেন, সবকিছু ঠিক আছে, উনি নিজেকে স্বচ্ছ দাবি করেন, তাহলে ওনার আয়ের উৎসটা কোথায়? এই প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। আসুন উক্ত প্রশ্নেরও জট খুলে দিচ্ছি। অর্থাৎ ওনার মূল আয়ের যে উৎসটা, উনি হচ্ছেন আপনার যদি আমাকে বলতে হয় যে সারা ওয়ার্ল্ডের মধ্যে তিনি হচ্ছে ওয়ান অফ দ্য
আপনার হাইয়েস্ট পেইড স্পিকার ওনাকে বলা হয়, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। যদি আমি অন্য ভাষায় বলি আপনার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ওনার বিবৃতি শোনার জন্য, ওনার মুখ থেকে আপনার ফাইন্যান্সের উপর তথ্য শোনার জন্য বা ওনার আলোচনা শোনার জন্য ওনাকে সর্বোচ্চ আপনার যে অ্যামাউন্ট দেওয়া হয়, ওনার সম্মাননা দেওয়া হয় উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে, বা ওনার পরিকল্পনামূলক যে তথ্যটা উনি দিবেন সেটার উপর ভিত্তি করে ওনাকে যে সম্মাননা দেওয়া হয়, যে আর্থিক যেই ইয়াটা সম্মান করা হয়, সেটা হচ্ছে কি সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ পেইড। বুঝতে পেরেছেন ওনার ইনকামটা? আচ্ছা, এবার আরেকটু তথ্য দিলে বুঝতে পারবেন ওনার বক্তব্য শুনতে কারা আসেন এবং কত টাকা অ্যামাউন্ট ব্যয় করে আসেন। এটা শুনলে আপনার চক্ষু চরক গাছ উঠে যাবে, তখন বুঝতে পারবেন ওনার অবস্থানটা কোথায়। উনি যেখানে বক্তব্য রাখেন উক্ত কনফারেন্সে, সেখানে অংশগ্রহণ করার জন্য সারা ওয়ার্ল্ডের খুব হায়ার লেভেলের ব্যক্তিরা, যারা খুব ধনী শ্রেণীর ব্যক্তিরা, তারা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করেন, প্রতিযোগিতা করেন। এবং সেখানে অংশগ্রহণ করতে গেলে একজন ব্যক্তিকে $35,000 ইউজ করতে হয়। এমনকি সেটা 35,000 থেকে 1 লক্ষ প্লাস ছাড়িয়ে যায় ওনার সেখানে অংশগ্রহণ করতে গেলে। বুঝতে পারছেন এবার ওনার অবস্থানটা কোথায়? তাহলে ওনার সেখানে ভ্যালুটা কোথায়, ওনার এই বক্তব্যের ভ্যালুটা, সেটা বুঝতে পারছেন আপনারা, যে সেখানে অংশগ্রহণ করতে 75,000 থেকে প্রায় $1 লক্ষ ইউজ করতে হয়, সেটাকে অতিক্রম করে থাকে অনেক সময়। আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়টা আর কি, যে ওনার আর্থিক সোর্সের যে বিষয়টা আর কি, কেননা ওনার কাছ থেকে মানুষ তথ্য নিয়ে থাকে। আচ্ছা, তার মধ্যে ওনার লাইফের সর্বশ্রেষ্ঠ যে 3টা তথ্য বা ওনার কাছ থেকে সারা ওয়ার্ল্ডে যেটা আপনার পরিচিতি লাভ করেছে, তার মধ্যে যদি আমি বলতে চাই, তাহলে আপনার প্রথম যেটা আর কি, সেটা হচ্ছে আপনার ব্রেন চাইল্ড, যেটা বলা হয় ব্রেন চাইল্ড ক্ষুদ্র ঋণ। এটা একটা ওনার পক্ষ থেকে আসা তথ্য। তারপর আরেকটা হচ্ছে কি সামাজিক ব্যবসা। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার 30, যার মধ্যে আপনার সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস বা 30 এই দুটা সারা পৃথিবীতে কি আপনার এই জনহিতকর কার্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, এবং এই দুটা তথ্য সারা পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আমি তো আগেই বলেছি যে সারা ওয়ার্ল্ডের 107টি যে আপনার ইউনিভার্সিটি রয়েছে, যেখানে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সেন্টার রয়েছে, সেই সেন্টারগুলো সামাজিক বিজনেস যে তথ্যটা, সেই তথ্যের উপর ভিত্তি করে মূলত সেন্টারগুলো গড়ে উঠেছে। তাহলে বুঝতে পারছেন যে আসলে ওনার, আমি যতটুকুই বললাম, আমি তো আগেই বলেছি যে ওনার সম্পর্কে আমি অত বিস্তারিত বলতে পারবো না, কেননা ওনার আপাদমস্তক পুরো জীবনে উনি অসংখ্য সম্মান কুড়িয়েছেন। অর্থাৎ ওনার অবস্থান সম্মানের দিক থেকে এখন বলতে গেলে একদম আপনার এভারেস্টে, স্বর্ণ শিখরে উনি পৌঁছে গেছেন। তো উক্ত ব্যক্তিরা সম্পর্কে কমেন্টস করার আগে নিজের যোগ্যতার দিকে একবার তাকাবেন, ঠিক আছে? কাউকে অপমান অপদস্থ করার আগে নিজের দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন যে ওনার যোগ্যতা কোথায় আর আপনার যোগ্যতা কোথায়। ওনার সম্পর্কে বাজে কোনো মন্তব্য করার কোনো যোগ্যতা আপনার আছে কিনা, সেটা আপনার বুঝতে হবে। আমি তো আগেই বলেছি আমাদের সমাজে কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, সমালোচনার যোগ্যতাটা থাকে, কিন্তু সমালোচনা যে করেন আপনারা, তাও সেটা আপনার ব্যক্তি, তারপরে আপনার কি বলবো, স্থানকাল পাত্রই আপনার করতে হবে। এমন কাউকে করবেন না যেখানে আপনি একেবারে অপমান অপদস্থ হন, যার সম্পর্কে আপনি বলতে গিয়ে আপনি একেবারে গণ্যমূর্খ পরিচয়, আপনি নিজের পরিচয় দেন। ঠিক আছে? ওনার সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, মন্তব্য করতে হলে আগে ওনার সম্পর্কে অ্যানালাইজ করতে হবে। আর ইসলামে একটা জিনিস ব্যাপার আছে, কারো সম্পর্কে না জেনে কারো বাজে কোনো মন্তব্য করা যাবে না। ঠিক আছে? সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি এতটুকু বলবো সর্বোপরি যে ওনার যে তথ্যগুলো রয়েছে, সেটা সামাজিক বিজনেস বলেন, প্লাস আপনি যে কি বলেন এটাকে, ওই ব্রেন চাইল্ড ক্ষুদ্র ঋণ বলেন, যাই কিছু বলেন না কেন, ওনার যে তথ্যগুলো, এই তথ্যগুলো আসলে এগুলোর সাথে আপনার সুদী ব্যবসার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। কিন্তু সারা ওয়ার্ল্ড তো সেটাকে গ্রহণ করে নিচ্ছে, এটা তাদের ব্যাপার, তারা গ্রহণ করে নিচ্ছে, তারা করতেছে। বাট উনি ব্যক্তিগত দিক থেকে যে বিষয়টা ওনার উপর সবচেয়ে বেশি কালিমা লেপন করা হয়, উনি সুদী ব্যবসায়ী নিজে একজন, এবং সেটার ভোগ করে থাকেন গ্রামীণ ব্যাংক থেকে এবং গ্রামীণ টেলিকম থেকে। এই জিনিসের স্বচ্ছতাটা তুলে ধরার জন্য মূলত আজকের আলোচনাটা। তো আমি মনে করি যে ওনার মতো একজন ব্যক্তি বর্তমানে যে আপনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গ্রিন সিগন্যাল। কেননা পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না, যে এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন না, সে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করতেছে, তাকে সাহায্য বা ঋণ প্রদানের জন্য, তার দেশের উন্নয়নের জন্য অফার করা হয়। এরকম নজিরবিহীন ঘটনা আপনি খুব একটা দেখাতে পারবেন না, আমি অন্তত দেখি না আর কি। ঠিক আছে? আর প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যেই দেশে চাবেন, ওনার দেশের এই মুহূর্তের বাংলাদেশের একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, বা আপনার অর্থনৈতিক কাঠামোটাকে আরেকটু শক্তিশালী করার জন্য, সুন্দরভাবে কাঠামোটাকে গড়ে তোলার জন্য উনি যেই দেশ থেকে অনুদান চাইবেন, সেই দেশ থেকে নির্দ্বিধায় পাবেন। উনি কেন ওনাকে চাইতে হবে না, ইতিমধ্যে ওনাকে অলরেডি অফার করা হচ্ছে ওয়ার্ল্ডের বড় বড় উন্নয়নশীল দেশগুলো থেকে। যদি আপনার অনুদানের প্রয়োজন পড়ে, সেটা আপনি আমাদেরকে বলেন, আপনাকে নির্দ্বিধায় দিব। কেননা উনি সেই বিশ্বাস, ভালোবাসা, অর্জন, সম্মান সবকিছু উনি অর্জন করেছেন।
যার জন্য ওনার প্রতি বা ওনার উপর বিনিয়োগ করতে কারো বিন্দু পরিমাণ দ্বিধা নেই। যদি উনি কি তত্ত্বাবধায়ক সরকার, মানে উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার যদিও। তো যাই হোক, এই বিষয়টা মাথায় রাখেন, ওনাকে যত সার্বিকভাবে আপনার সহযোগিতা করেন। একটা কথাই বলছেন, যদি আমার কথা আপনারা শুনেন তাহলে আমি থাকবো, আর যদি আমার কথা না শুনেন তাহলে আমার কোনো প্রয়োজন নেই। খুব মূল্যবান একটা কথা বলছে, কারণ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করতে পারেন তাহলে ওনার এখানে থাকা না থাকা তো মূল্য নেই। প্লাস উনি একজন সম্মানিত ব্যক্তি, আর এখান থেকে হেনস্থ হবেন, অপদস্থ হবে। এক শ্রেণীর ব্যক্তিরা নিজেদের স্বার্থের জন্য অনেক চিল্লাফেলা করবেন, অনেক কিছু করবেন। এগুলো করবেন না বা এতে দেশের ক্ষতি হবে, দেশের কোনো লাভ হবে না। আর যারাই ক্ষমতায় আসতে যাচ্ছেন, আসবেন তো অবশ্যই, ওনাকে সেই স্থিতিশীল পরিবেশটা তৈরি করতে দেন, দেশের আর্থিক যে অর্থনৈতিক কাঠামোটা সেটাকে তৈরি করতে দেন, প্রতিষ্ঠিত করতে দেন। তারপর আপনি সেখানে যদি আপনার বসানো হয়, আপনি তখন সেটা আপনি একটা কিছু করতে পারবেন। এখন বাংলাদেশে এমনিতে একটা শূন্য হাড়ি, এটার মধ্যে কোনো খাবার নেই। আপনি সেখানে বসে আপনি যে যারাই থাকবে তাদেরকে তো খাবার একটু একটু করে দিতে হবে। তারা যে পরে পরিশ্রম করবে দেশের জন্য, তাদের খাবার দিতে হবে না। হাড়িতে খাবার নেই, আপনি সেই খাবার কোথেকে দিবেন? দেশকে কি দিবেন? আপনি যে পরিশ্রম যারা করছেন তাদেরকে কি দিবেন? যেহেতু হাড়ি শূন্য, আগে হাড়িটাকে ভরতে দেন। সে ভরার জন্যই ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে এসেছেন। ওনাকে সার্বিক সহযোগিতা করেন। আগে দেশটাকে স্থিতিশীল পরিবেশ নিয়ে আসো, দেশের অর্থনৈতিক কাঠামোটা শক্তিশালী করো, দেশের বিশেষ করে কৃষি সেক্টরটা এটাকে ঠিক করো, উৎপাদন সেক্টর যেটা সেটাকে ঠিক করা উচিত, যাতে আমরা ভারত নির্ভরশীল না হই। ভারত থেকে আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে, নিজেদের প্রতি নিজেদের আত্মনির্ভরশীলতা তৈরি করতে হবে। এরকম একটা পরিবেশ উনি তৈরি করবেন। তারপরে উনি একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর একটা নির্বাচন দিয়ে, মানে উনি থাকা অবস্থায় সে এক সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যে পাবে তার উপর ক্ষমতা হস্তান্তর করবেন ইনশাল্লাহ। আমরা এটাই ওনার কাছে প্রত্যাশা করি একজন সুশীল সমাজের ব্যক্তি হিসাবে। তো সর্বোপরি এটি বলবো যে ওনার সম্পর্কে জেনে বুঝে তারপর কারো সম্পর্কে মন্তব্য করবেন। আর দেশের সার্বিক কল্যাণের জন্য, কল্যাণের স্বার্থের জন্য, মানুষের স্বার্থের জন্য ভাই ওনাকে একটু সাহায্য করেন, দেশটাকে একটু গুছাতে দেন। দেশটা একেবারে দেউলিয়াত্ম করে গেছে। আমরা জানি যে সম্প্রতি অত্যন্ত আনন্দের বিষয় যে উনি প্রবাসীদের নিয়ে এত সম্মানজনক উক্তি করেছেন, যেটা ইতিপূর্বে 1971 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আজ পর্যন্ত কোনো সরকারের মুখ থেকে আমি এমন উক্তি শুনিনি, যে প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য জাতীয় সম্মানের কথা বলেছেন। মাশাআল্লাহ, এই কথা শোনার সাথে সাথে আমার মনে হচ্ছে, যেটা আমি সবসময় বলে আসতেছি, যে ডক্টর ইউনূস সাহেব মানেই হচ্ছে বাংলাদেশে একের পর এক চমক আমরা দেখতে পাবো উন্নয়নের দিক থেকে। এটা তারই এক ধারাবাহিকতা। তো আমরা আশা করি এরকমই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ওনার কাছ থেকে, আমরা সেই প্রত্যাশাটাই করি। তো আমি খুব অবাক হয়ে গেছি এই প্রবাসীদের বিষয়টা নিয়ে। তো যার জন্য আমি বলবো যে ওনাকে, ওনার চিন্তাধারা, ওনার যে বুদ্ধিমত্তা, ওনার যে বিচক্ষণতা, ওনার যে দূরদর্শিতা, এই জিনিসগুলোকে একটু বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ওনাকে ঠান্ডা মাথায় কাজ করার সুযোগ দেন, সার্বিক সহযোগিতা করেন ওনাকে, যেন উনি খুব সুন্দরভাবে ওনার যে চিন্তাধারাটা আছে এটা যেন পুরো বাংলাদেশে উনি ইস্টাবলিশ করতে পারেন। এতটুকু সুযোগ ওনাকে দেন, উনি সেই সুযোগটাই চাচ্ছে। ভাই উনি কোনো ক্ষুধার্ত না ভাই, ওনার প্যাড এমনিতে ভরা। ওনার মহান আল্লাহ রাব্বুল কাছে উনি যতটুকু চাওয়ার, মানে যতটুকু পাওয়ার তার চেয়ে অনেক 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 বেশি পেয়েছেন উনি। ওনার কোনো ক্ষুধা নেই, জাস্ট ওনার এখন শুধু দেওয়ার পালা। উনি আসছেন দেওয়ার জন্য আসছেন, ওনার কাছে এখানে নেওয়ার কিছু নাই আর ওনার। ঠিক আছে, উনি নিতে চাইলে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না, উনি এমনিতেই বই বিষয়ে অন্য জায়গায় বসে থেকে এরকম আপনার যে কোনো জায়গাতে আপনার মিলনীয় হতে পারে, অস্বাভাবিক কিছুই না ওনার কাছে, কোনো ঘটনাই না ওনার কাছে, কিন্তু সে সেদিকে যাচ্ছে না। আজকে যাদেরকে আমরা সামনে পাইনি, আমি 4 জন আসামি, একজন আমি, আরো 3 জন আসামি আছে, কিন্তু 3 জন আসামি কথা বলা না। একজন হলো নূরজাহান বেগম, আমার সামনে আছে, তাকে একটু দেখেন সবাই। নূরজাহান বেগম এই জোবরা গ্রামে, এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন, আমি বাংলা বিভাগে রুট লেভেলের যারা তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা পুরো কাহিনী শুরু। তিনি এবং তার স্বামী ছিল যে কোনো নিম্ন শ্রেণী যারা রয়েছে তারা অন্তত সুবিধা পাবে, এটা আমি বিশ্বাস করি। এবং তারা অন্তত তাদের মুখে হাসি ফুটবে। মূল কারণ হচ্ছে উনি অত্যন্ত রুট লেভেল থেকে চলে আসছেন এবং খুব রুট লেভেলের ব্যক্তিদের সাথে উনি চলাফেরা করেছেন। ওনাদের নিয়ে গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করেছেন, ওনাদেরকে নিয়েই ওনার যথেষ্ট কাজ হয়েছে। তার মানে কি ঘোরা থেকে ওনাদেরকে উপলব্ধি করেছেন, ওনাদের অস্তিত্ব, ওনাদের অনুভূতি, ওনাদের ভালো লাগা, ওনাদের ভালোবাসা সবকিছু রুট লেভেল থেকে নিয়ে আসার জন্য যে বাংলাদেশে তখন সর্বত্র এই সমস্ত সিদ্ধান্তের প্রতিনিধি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং প্রতিনিধি আসছে এবং গতবার যখন এসেছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি কি নিয়ে যাবো, কি নিতে পারবো, সাধারণ যে চাহিদাগুলো থাকে আমাদের কাপড়টা নিতে পারবো, সেই চাহিদাগুলো তাদের পূরণ হবে। গতবার তিনি এসেছিলেন তখন নিয়ে এসেছিলেন যে আদালত থেকে আমাদের সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল ভালো জানেন। এই যে দুর্ভাগ্য মহান আল্লাহ রাব্বুল যদি ওনাদের কোনো সারা জীবন দিল থাকে, আল্লাহ যেন ওনাকে সেই তাকে আদালতে যাওয়ার জন্য হাজার দান করেন, যেন আল্লাহ জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। নিজের চিন্তাটা নিয়ে আসছে। আর আমার সঙ্গে আছেন আরেকজন শাহজাহান সাহেব, আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান নিউ গোড়া থেকে গ্রামীণ ব্যাংকে, তিনি আরেকজন আসামি, আমরা যে ছিলাম, তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, তাকে 6 তলা তাকে বহন করে উঠাতে হচ্ছে, আমাকে সেইগুলো আমাদের শাস্তি। আরেকজন হলো এখানে দাঁড়িয়ে আছে আশরাফ, এই 4 জন তো 4 জনকে আমরা চিনতে হবে, এটুকু দূর থাকতে হবে। আমরা এটা আসামি, তাকে আমার সঙ্গে কথা বলতে এই আশরাফ, সে সদ্য বুয়েট থেকে পাস করে, তাকে ধরে আমরা নিলাম, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে একজন, তুই আসো।
তো সে বুঝতেছিল না আমরা কি করি কি করবে। তবে তাদের দায়িত্ব দিলাম, তখন গরিব মানুষের ঘরে কোনো বাড়ি ছিল না। আপনাদের সেই সব দিনের কথা আপনাদের স্মরণ নাই। পাটখড়ি দিয়ে ঘর বানানো, পাটখড়ি চাল আর পাটখড়ি দেওয়া। তারপর বলছি গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটখড়ি ঘরে আর থাকবে না, তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করব। আমরা গৃহঋণ শুরু করলাম। গৃহঋণ ছিল 5,000 টাকা, 7,000 টাকা, ম্যাক্সিমাম 10,000 টাকা, এই হলো গৃহঋণ। ক্রমে সে শুরু করবে যতদিন সময় লাগবে। আচ্ছা, আপনি বললাম একটা ডিজাইন করো কিভাবে ঘরটা বানাবে। তার সাথে নতুন মানুষ একটা বানাবে, এটা খুঁটি, 4টা খুঁটির উপরে, 4টা খুঁটির উপরে এটা টিনের চাল। এই হলো 4 খুঁটি আর টিনের চালের ঘর। আমরা গৃহঋণ দিতে থাকলাম, মানুষ বুঝছাই। আগে বলতে আমরা গরুর সঙ্গে থাকতাম, ছাগলের সঙ্গে থাকতাম। এখন আমরা ঘর পেয়েছি, আমাদের ঘর হয়েছে, টিনের চালের ঘর হয়েছে, খুঁটির জন্য ঘর হয়েছে। আমাদের কোনো ধারণা ছিল না যে এই 4 খুঁটির টিনের চালের বাড়ি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, বিশ্বের সেরা আর্কিটেকচারাল পুরস্কার 1999 সালে এই গৃহঋণ, এই ঘর যেটা বানালো তার যে ডিজাইন, সেটা আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। এবং সেই বছর 1999 সালে বাংলাদেশের আর্কিটেকচার পুরস্কার পেয়েছিল, সেটা হলো লুই খানের পার্লামেন্ট, যেটা বিশ্বের সেরা আর্কিটেক্ট। কাজে সেই একই বছরে এদিকে লুই খান পুরস্কার পাচ্ছে, এদিকে আশরাফ পুরস্কার পাচ্ছে। তাকেও এখানে আমরা হাজিরা দিচ্ছি, তাকে না। আমাদের এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো, এটার মধ্যে কি আমরা বলছি, আমি বলছি না, গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন যে আমরা পৃথিবীকে বদলাতে চাই, দারিদ্রকে বুঝে ফেলতে চাই, ছিল আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছি। আমরা জানি না ভবিষ্যতে আমাদের কি হবে না হবে, আমাদের কোনো জানা ছিল না। আমরা গিয়েছি প্রতিটি খুঁটিনাটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি। ফলে এরকম হলো, গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হলো। এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা, স্বপ্নের বীজতলা। আমরা স্বপ্ন দেখি আর বীজ বনি এটার মধ্যে কি হবে ভবিষ্যতে, সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম, নানা দিকে, স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম, প্রযুক্তির দিকে নিয়ে গেলাম, একটা পর একটা। সেখানে আজকে যা কিছু করছি সবকিছু কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক। 2011 সালে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। ভাবলাম যে বীজতলা রয়ে গেল একদিকে, আমাদের যে লোকজন যারা এই শব্দের পেছনে খেটেছে তারা রয়ে গেল একদিকে, আমরা যাবো। আবার আস্তে 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 আমরা এগুলো বড় করলাম। আমাদের এই যে